ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 8-এর জারণ ও বিজারণ এই সম্পর্কে একটু আলোচনা করব। জারণ ও বিজারণ এই ক্লাস 8-এ তোমরা জিনিসটা একদম প্রাথমিক স্টেজে প্রথম শুনছো। এখানে জারণ ও বিজারণ সম্পর্কে সামান্যতম ধারণা তোমাদের দেওয়া হয়েছে। এই জারণ ও বিজারণ জানতে আমরা প্রথমে জারণের সম্পর্কে একটু আলোচনা করি। জারণ, এই জারণ কথাটি কি এর সম্পর্কে আগে জানি। জারণকে ইংরেজিতে বলা হয় অক্সিডেশন। দেখো কথাটার মধ্যেই আছে অক্সিডেশন, তার মানে কোথাও না কোথাও কোনোভাবে এই জারণের সঙ্গে অক্সিজেন অবশ্যই জড়িত। সেই জন্য তার নামকরণের মধ্যেই দেখা যাচ্ছে জারণের ইংরেজি হচ্ছে কি অক্সিডেশন, তাহলে অক্সিজেন অবশ্যই জড়িত। তাহলে জারণ কাকে বলবো না, কোনো মৌলর সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলেই আমরা বলবো মৌলটি জারিত হচ্ছে, অর্থাৎ মৌলটির জারণ ঘটছে। যেরকম একটা এক্সাম্পল যদি দেই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যেরকম ধরো কার্বনকে আমরা কি করলাম, বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালাম, তাহলে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখো কার্বন কি হয়েছে না, কার্বন মৌলটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে। এই কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে মানে আমি বলতে পারবো কি যে কার্বন জারিত হচ্ছে, অর্থাৎ এখানে কার্বনের কি হয়েছে, কার্বনের হয়েছে জারণ। বা আরও যদি আমরা বলতে চাই তাহলে আর একটা উদাহরণ আমি দিচ্ছি তোমাদের। ধরো ম্যাগনেসিয়াম ফিতাকে যদি বায়ুতে দহন করা হয় তাহলে আমরা জানি কি যে একটা সাদা গুঁড়ো উৎপন্ন হয় যা ম্যাগনেসিয়াম অক্সাইডের। দেখো এখানেও এই ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে এই ম্যাগনেসিয়ামের কি হচ্ছে, জারণ হচ্ছে, অর্থাৎ অক্সিজেন যুক্ত হচ্ছে মানে জারিত হচ্ছে। তাহলে এখানেও ম্যাগনেসিয়ামের কি ঘটছে, জারণ। তাহলে আমরা জারণ কাকে বলবো না, কোনো মৌলের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে আমরা বলবো কি যে মৌলটি জারিত হচ্ছে বা তার জারণ হচ্ছে। তাহলে অক্সিজেনটা অবশ্যই দরকার। এবারে আমরা একটা পরীক্ষার সাহায্যে এটা একটু জেনে নেব। তোমাদের পাঠ্যপুস্তকে এই পরীক্ষাটা দেওয়া আছে, তার সম্পর্কে আমি একটু বলছি। 3টে গ্লাস নাও, 3টে গ্লাস নিলাম। 3টে গ্লাস নিয়ে আর কিছু পেরেক নিলাম, নতুন পেরেকগুলা গ্লাসের মধ্যে ফেলে দিলাম। তিনটে গ্লাসেই আমি পেরেকগুলা ফেলে দিলাম, নতুন পেরেক একদম নিয়ে। একটাতে কি করো, একটাতে আমরা ফুটন্ত জল রাখলাম, আর একটি গ্লাসে আমরা এমনি জল রাখলাম, আর তৃতীয় গ্লাসটা এমনি খোলা বাতাসে রেখে দিলাম। এইটাতে জল ঢালার পরে আমরা এর উপরে কি করলাম, মোম ফেলে দিলাম। কেন মোমটা দিচ্ছি? যাতে বাইরে থেকে অক্সিজেনটা আর জলে মিশতে না পারে। কিছুক্ষণ এভাবে রাখবা, কিছু সময়ের পরবর্তী তোমরা দেখতে পাবে কি না, প্রথম গ্লাসে এই যে ফুটন্ত জলের মধ্যে পেরেক রেখেছিলে, এটা পেরেকগুলা যেরকম ছিল ঠিক সেই রকমই আছে। নর্মাল বা একদম খোলা বাতাসের মধ্যে যে পেরেকগুলো ছিল, দেখবে পেরেকের উপরে বাদামি ছোপ পড়েছে, তার মানে কি ওটা মরিচা ধরেছে, অর্থাৎ মরিচা পড়তেও অক্সিজেন প্রয়োজন। তাহলে লোহার যে মরিচে পড়া, এই লোহার মরিচে পড়াটাও হচ্ছে কি একটা জারণ। তাহলে জারণ আমরা কি শিখলাম না, কোনো মৌলের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে আমরা বলবো মৌলটি জারিত হচ্ছে এবং বা মৌলটির জারণ ঘটছে। এবারে আমরা বিজারণ সম্পর্কে জানব। বিজারণটা হচ্ছে জারণের ঠিক উল্টো। জারণের ক্ষেত্রে বলছিলাম কি যে কোনো মৌলের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে তাকে বলছিলাম জারণ। বিজারণের ক্ষেত্রে বলবো বিজারণের ইংরেজিটা হচ্ছে কি, বিজারণের ইংরেজিটা হচ্ছে রিডাকশান।
বিজারণের ক্ষেত্রে আমরা বলবো যে কোনো মৌল থেকে যদি অক্সিজেন বেরিয়ে যায় বা যদি ওর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় তখন আমরা তাকে বলবো মৌলটির বিজারণ হচ্ছে। যেরকম একটা এক্সাম্পল দিয়ে তোমাদের আমি করে দিচ্ছি, ধরো নাইট্রোজেন N2 প্লাস H2 NH3, N2 প্লাস 3H2 সমান 2NH3। দেখো এখানে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে তাই NH3 উৎপন্ন হয়েছে। তাহলে নাইট্রোজেনের কি ঘটেছে? বিজারণ ঘটেছে, নাইট্রোজেনের বিজারণ ঘটেছে। বা আরও একটা উদাহরণ যদি আমি করতে চাই, ধর কিউপ্রিক অক্সাইড, CuO প্লাস H2 সমান Cu প্লাস H2। এই রাসায়নিক বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো এখানে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে কিউপ্রিক অক্সাইডের কি হয়েছে? বিজারণ হয়েছে। তাহলে বিজারণ কাকে বলবো? কোনো মৌলের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত হয় বা কোনো মৌল থেকে যদি অক্সিজেন বেরিয়ে যায় তখন আমরা তাকে বলবো কি, যে মৌলটি বিজারিত হচ্ছে বা তার বিজারণ ঘটছে। এবারে এই যে জারণ বিজারণ আমরা দেখলাম, এই জারণ বিজারণ কিন্তু আলাদা আলাদাভাবে ঘটে না। একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারণ এবং বিজারণ দুটো একই সঙ্গে ঘটে। জারণ বিজারণ হচ্ছে একটা সামগ্রিক প্রক্রিয়া, এটা একসঙ্গেই ঘটে। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমি কি বললাম, যে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটবে। ধরো ZnO প্লাস সি, জিঙ্ক অক্সাইড এবং কার্বন, তাহলে কি উৎপন্ন হবে? জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। এক্ষেত্রে দেখো জিঙ্ক অক্সাইড থেকে পরিণত হয়েছে কিসে? জিঙ্কে। তাহলে অক্সিজেন বেরিয়ে গেছে, অক্সিজেন বেরিয়ে যাওয়া গেছে মানে কি? জিঙ্ক অক্সাইডের কি হয়েছে? বিজারণ। আবার এখানে কার্বনের সঙ্গে দেখো অক্সিজেন যুক্ত হয়ে কার্বন মনোক্সাইডে পরিণত হয়েছে, তাহলে কার্বনের কি হয়েছে? জারণ। তাহলে দেখো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে জারণ এবং বিজারণ দুটো একই সঙ্গে ঘটছে। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটা জারণ বিজারণ হচ্ছে একটা সামগ্রিক প্রক্রিয়া যা সবসময় একই সঙ্গে ঘটে। এখন প্রশ্ন জাগতে পারে তোমাদের মনে, যে স্যার আপনি তো আগে উদাহরণ দিলেন, তাতে তো জারণ বা বিজারণ যে কোনো একটা দেখিয়েছিলেন। আসলে সেখানে আমি তোমাদের জারণ বা বিজারণ একটাই দেখিয়েছিলাম, আর একটা দেখাইনি। দেখো আমি প্রথমে যে বিক্রিয়া লিখেছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই, প্রথম লিখেছিলাম কি না, টুয়াইস Mg টুয়াইস Mg প্লাস O2 কি উৎপন্ন হয়েছিল? ম্যাগনেসিয়াম অক্সাইড টুয়াইস MgO। দেখো এই রাসায়নিক বিক্রিয়াটায় ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড অর্থাৎ অক্সিজেন যুক্ত হয়েছিল, তাহলে এর কি ঘটেছে? জারণ। আবার O2 থেকে MgO এটা হচ্ছে কি? বিজারণ। তার কারণ কি না, কোনো মৌলের সঙ্গে যদি কোনো ধাতু যুক্ত হয় তখন মৌলটির বিজারণ ঘটে। এই জিনিসটা তোমাদের জানিয়ে দিলাম। কোনো মৌলের সঙ্গে যদি কখনো ধাতু যুক্ত হয় তখন তার ঘটে বিজারণ। তাহলে দেখো এখানেও জারণ বিজারণ একসঙ্গে ঘটছে। তাহলে জারণ এবং বিজারণ একটা সামগ্রিক প্রক্রিয়া, এটা সবসময়ই একই সঙ্গে ঘটে। আর একটা এক্সাম্পল দেখছি, এবারে জারণের ক্ষেত্রে আমি বলি, জারণের ক্ষেত্রে যে সবসময় আমাকে অক্সিজেনই যুক্ত হবে এরকম কোনো কথা নেই। জারণের ক্ষেত্রে অক্সিজেনের মতন যদি অন্যান্য যৌগ, অক্সিজেনের মতো অন্যান্য যৌগ বলতে যদি সেরকম তড়িৎ ঋণাত্মক মৌল যদি যুক্ত হয় অক্সিজেনের মতো, তাহলেও কিন্তু মৌলটির জারণ ঘটে। যেরকম অক্সিজেনের পরিবর্তে যদি কোনো মৌলের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়
তখনও তার জারণ ঘটে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো লোহা Fe প্লাস ক্লোরিন যুক্ত হওয়ার কথা বললাম, Cl2, কি উৎপন্ন হচ্ছে? FeCl3। তাহলে এখানে দেখো, এখানে কোনো অক্সিজেন নেই, কিন্তু তা সত্ত্বেও লোহার থেকে কি ফেরিক ক্লোরাইডে যে পরিণত হয়েছে, এর কি ঘটেছে? জারণ। কেন না, এখানে ক্লোরিন যুক্ত হয়েছে। তাহলে জারণ মানে যে সবসময় অক্সিজেনই যুক্ত হতে হবে এরকম কোনো কথা নেই। কোনো মৌলের সঙ্গে যদি ক্লোরিনও যুক্ত হয় তখনও তাকে আমরা বলবো কি? জারণ। আবার উল্টোটা, ক্লোরিন যদি অপসারিত হয় তখন তাকে বলবো বিজারণ। আচ্ছা, এবারে আর একটা উদাহরণ এই ক্লোরিন সহযোগে আমি দেখি। FeCl3 প্লাস H2S, তাহলে এখান থেকে কি উৎপন্ন হচ্ছে? FeCl2S, FeCl3 প্লাস H2S সমান FeCl2 প্লাস HCl প্লাস S। সমতা বিধান করে দিই, 2 2 2। এখানে দেখো FeCl3 সেখান থেকে ফেরিক ক্লোরাইড থেকে পরিণত হয়েছে কি? ফেরাস ক্লোরাইডে। তাহলে ক্লোরিন কি হয়েছে? অপসারিত হয়েছে। ক্লোরিন অপসারিত হওয়া মানে কি বললাম? বিজারণ। তাহলে FeCl3 থেকে FeCl2 এটা হচ্ছে কি? বিজারণ। আবার H2S এ এখানে সালফার দেখো, H2S এ হাইড্রোজেন সালফাইড থেকে শুধুমাত্র সালফারে পরিণত হয়েছে। তাহলে H2S এর থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে। হাইড্রোজেন অপসারিত হওয়া মানে কি? জারণ। তাহলে H2S থেকে সালফারে হচ্ছে কি? জারণ। তাহলে দেখো এখানেও জারণ বিজারণ দুটো বিক্রিয়া একসঙ্গে ঘটছে। আচ্ছা, এবারে আমরা জারণ বিজারণটা ইলেকট্রনীয় ধারণা অনুসারে জানব, ইলেকট্রন তত্ত্ব অনুসারে। এটা হচ্ছে একদম সোজা। ইলেকট্রন তত্ত্ব অনুসারে জারণ বিজারণটা হচ্ছে একদম সোজা, এবং এটাই মানে অ্যাপ্লিকেশানের সবথেকে রিলায়েবল, একদম সোজা। তবে একটু জানার চেষ্টা করি ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে। ইলেকট্রনীয় ধারণা, ইলেকট্রনের ধারণায় কি বলা হচ্ছে না, যদি কোনো মৌল থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে আমরা বলবো কি? তার জারণ ঘটছে। যদি কোনো মৌল থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে আমরা বলবো তার জারণ ঘটছে। যেরকম ধরলাম যে কোনো একটা মৌল হচ্ছে কি আমার এম একটা মৌল, এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হবে? এটা ক্যাটায়নে পরিণত হবে M+। তাহলে এই যে M থেকে M+ পরিণত হলো, এটা হলো একটা কি? জারণ। আর বিজারণ হচ্ছে কি? তার উল্টোটা। যদি কোনো মৌলের সঙ্গে ইলেকট্রন যুক্ত হয় তখন তাকে আমরা বলবো কি? বিজারণ। যদি কোনো মৌলের সঙ্গে ইলেকট্রন যুক্ত হয় তখন তাকে আমরা বলবো বিজারণ। যেরকম ধরো একটা মৌল হচ্ছে কি? N, এর সঙ্গে যদি একটা ইলেকট্রন যুক্ত হয় তাহলে কিসে পরিণত হবে? এটা অ্যানায়নে পরিণত হবে N-। তাহলে কোনো মৌলের সঙ্গে ইলেকট্রন বেরিয়ে যাওয়াটা বলছিলাম কি? জারণ। আর যদি ইলেকট্রন যুক্ত হয় তখন তাকে বলবো বিজারণ। তোমাদের বইতে কিছু উদাহরণ আছে, সেগুলো একটু করার চেষ্টা করি উদাহরণগুলো। ধরো কপার Cu, এর থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এটা কিসে পরিণত হয়? Cu2+। তাহলে কপার থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে কিসে পরিণত হচ্ছে? Cu2+। এটা কি হচ্ছে? জারণ না বিজারণ? দেখো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে এর কি হচ্ছে? জারণ। আবার আমি বললাম ধরো ক্লোরিন পরমাণু, ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিসে পরিণত হয়? Cl-। তাহলে এখানে দেখো ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করছে মানে কিসে পরিণত? কি হচ্ছে? বিজারণ।
আবার ধরো আমি অ্যানায়ন ধরলাম একটা, ধরো ও মাইনাস। ও মাইনাস যদি আবার একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিসে পরিণত হবে? ও টু মাইনাস। এক্ষেত্রে দেখো এটা কি একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এটাও হবে কি বিজারণ। আবার ধরো একটা ক্যাটায়ন আছে Fe2+। Fe2+ আরও একটা ইলেকট্রন ত্যাগ করলো। ইলেকট্রন ত্যাগ করলে কিসে পরিণত হবে? Fe3+, মানে অধিক ধনাত্মক ক্যাটায়নে পরিণত হবে। তাহলে এটাও কি হবে? জারণ। তাহলে ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে জারণ বিজারণ মোটামুটি জানা গেল। ইলেকট্রন তত্ত্ব অনুসারে কি না, কোনো মৌলের সঙ্গে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তখন তাকে আমরা বলবো কি জারণ, বা কোনো মৌলের সঙ্গে যদি ইলেকট্রন যুক্ত হয় তখন তাকে আমরা বলবো কি বিজারণ। যেরকম এখানে দেখো কপার থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে Cu2+ পরিণত হয়েছে, তাই এটা হয়েছে কি জারণ। আবার ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে Cl- পরিণত হয়েছে, তাহলে এটা কি হয়েছে বিজারণ। আবার এখানে দেখো Fe2+ একটা ইলেকট্রন আবার একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ পরিণত হয়েছে, তাহলে এটা কি হয়েছে জারণ। মোটামুটি এটা একটু আমি সামারাইজ করার চেষ্টা করছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ইলেকট্রনীয় ধারণা অনুসারে জারণ ধরো মানে সামারাইজ করলে আমরা মেনলি ধরে নিতে পারি যে 3 রকম হতে পারে। ইলেকট্রনীয় ধারণা অনুসারে জারণ 3 রকম। কি কি? ধরো একটা নিস্তড়িত পরমাণু ধরলাম Na, সোডিয়াম পরমাণু নিস্তড়িত। এ যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কিসে পরিণত হবে বলো তো? Na+, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হবে। আবার আমি ধরলাম তো একটা অ্যানায়ন ধরলাম O2-। O2- অ্যানায়ন যদি ইলেকট্রন ত্যাগ করে, দুটো ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে কিসে পরিণত হবে? নিস্তড়িত পরমাণু অক্সিজেনে পরিণত হবে, নিস্তড়িত। এখানেও দেখো জারণ হচ্ছে। আবার যদি ক্যাটায়ন হয় Fe2+ ক্যাটায়ন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হবে? অধিক ধনাত্মক ক্যাটায়ন Fe3+ পরিণত হবে, এক্ষেত্রেও কি হবে? জারণ হবে। এবারে আমরা জানবো কি না বিজারণ কোনগুলো হবে, তাহলে ঠিক এর উল্টোটা। Na বিজারণ জানবো কি ঠিক এর উল্টোটা। Na থেকে দেখো এক নিস্তড়িত পরমাণু ছিল, একটা ইলেকট্রন ত্যাগ করতে ক্যাটায়নে পরিণত হয়েছে Na+। আবার এখানে দেখো অ্যানায়ন ছিল O2-। O2- থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যেতে কিসে পরিণত হয়েছে? নিস্তড়িত পরমাণু, তাহলে এখানেও জারণ ঘটছে। আবার Fe2+ এটা ক্যাটায়ন ছিল, ক্যাটায়ন থেকে ইলেকট্রন আর একটা বেরিয়ে যেতে অধিক ধনাত্মক যুক্ত ক্যাটায়নে পরিণত হলো Fe3+, এখানেও ঘটছে কি জারণ। তাহলে বিজারণ কি হবে? ঠিক এর উল্টোটা দেখাচ্ছি দেখো Na++E, তাহলে কিসে পরিণত হবে? Na ক্যাটায়ন ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করলো, নিস্তড়িত পরমাণুতে পরিণত হলো। আবার তাহলে দেখো এখানে কি হচ্ছে? বিজারণের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা হবে। এখানে সোডিয়াম ক্যাটায়ন ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করলে কিসে পরিণত হচ্ছে? নিস্তড়িত সোডিয়াম পরমাণুতে, এটা বিজারণ। আবার ধরো অক্সিজেন যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিসে পরিণত হবে? O2-, এটাও বিজারণ। বা যদি Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিসে পরিণত হবে? Fe2+, এটাও হচ্ছে কি বিজারণ। তাহলে জারণ বিজারণ মোটামুটি এই 3টে জিনিস যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুবই ইজিলি আমরা করতে পারবো। যদি একটা নিস্তড়িত থাকে তার থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে ক্যাটায়নে পরিণত হচ্ছে, এটা হচ্ছে কি জারণ। বা এর উল্টোটা বলতে পারি, যদি একটা ক্যাটায়ন একটা ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত পরিণত হয়, নিস্তড়িত পরমাণুতে পরিণত হয়, তাহলে সেটা হচ্ছে কি বিজারণ। এবারে একটা এক্সাম্পলের সাহায্যে আমরা এটাকে দেখে ডিসকাস করি। FeCl3 + SnCl2
FeCl2 প্লাস SnCl4। এখানে দেখো FeCl3 প্লাস SnCl2 সমান FeCl2 প্লাস SnCl4। এক্ষেত্রে এখানে দেখো লোহার ক্ষেত্রে কি ছিল Fe3 প্লাস প্লাস Sn2 প্লাস কিসে পরিণত হয়েছে Fe2 প্লাস প্লাস Sn4 প্লাস। তাহলে Fe3 প্লাস থেকে পরিণত হয়েছে Fe2 প্লাস আয়ন। তাহলে এখানে Fe3 প্লাস থেকে Fe2 প্লাসে পরিণত হয়েছে মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এর কি ঘটেছে বিজারণ। আবার Sn2 প্লাস থেকে কিসে পরিণত হয়েছে Sn4 প্লাসে। তাহলে কি করেছে দুটো ইলেকট্রন বর্জন করেছে। দুটো ইলেকট্রন বর্জন করেছে মানে এর কি ঘটেছে জারণ। তাহলে সহজেই আমরা জারণ বিজারণ এভাবে নির্ণয় করতে পারবো যে কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে। এবারে আমরা জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য সম্পর্কে জানব। জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য একদম সহজভাবে এটা করা যায়। একদম সহজভাবে বললে যার জারণ ঘটে সেটা হচ্ছে বিজারক দ্রব্য, যার জারণ ঘটে তার সে হচ্ছে বিজারক দ্রব্য, আর যার বিজারণ ঘটে সে হচ্ছে জারক দ্রব্য। জারক দ্রব্য আর বিজারক দ্রব্য। যার জারণ ঘটে সে হচ্ছে বিজারক দ্রব্য, আর যার বিজারণ ঘটে সে হচ্ছে জারক দ্রব্য। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা দেখি। ধরো CuO প্লাস H2 সমান Cu প্লাস H2O। দেখো প্রথমে আমরা জারণ বিজারণটা কোথায় হচ্ছে নির্ণয় করে নিই। দেখো CuO থেকে কিসে পরিণত হয়েছে Cu-তে। তাহলে অক্সিজেন অপসারিত হচ্ছে, অক্সিজেন অপসারিত হচ্ছে মানে কি হয়েছে বিজারণ। তাহলে CuOটা এটা কি Cuটা হচ্ছে জারক। কেন আমি একটু আগেই বললাম যার বিজারণ ঘটে সে হচ্ছে জারক দ্রব্য। আবার এখানে H2 কিসে পরিণত হয়েছে H2O-তে। তাহলে H2 থেকে H2O এটা হচ্ছে কি জারণ। তাহলে H2টা হচ্ছে কি বিজারক দ্রব্য। তাহলে সোজা কথায় একদম বললে যার জারণ ঘটে সে হচ্ছে বিজারক দ্রব্য, আর যার বিজারণ ঘটে সে হচ্ছে জারক দ্রব্য। প্রকৃতিতে এই জারণ বিজারণের আমরা অনেক উদাহরণ তোমরাও দেখেছো। যেরকম দেখো আলু যদি কেটে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে দেখবে আলুর উপরে কি হয় কালো ছোপ পড়ে যায়। বা একটা আপেলকে যদি ছাড়িয়ে রেখে দেওয়া হয় তাহলে দেখবে আপেলের উপরে কি হয় বাদামি বর্ণ একটা গাঢ় বাদামি বর্ণের আস্তরণ চলে আসে। এটা হয় কেন না, এটা হচ্ছে প্রাকৃতিক জারণ বিজারণের জন্য। কেন আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন আছে, বায়ুমণ্ডলে অক্সিজেন আর ওই যে আলু বলো বা আপেল ওদের মধ্যে যে লোহা থাকে তার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এবং জারিত হয়ে কিসে পরিণত হয় মরচের দাম। তোমার আগেই আমরা শিখলাম যে লোহা জারিত হয়ে কি মরচে উৎপন্ন করে, ওই জন্যই ওই ছোপগুলা চলে আসে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা আবার একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। আর জারণ বিজারণটা তোমরা মোটামুটি বুঝতে পারলে এটা ভালো করে তোমাদের পাঠ্যপুস্তকে আরও অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে।